আমাদের বাড়ির বউরা চাকরি করে না, চাকরিটা ছেড়ে দাও মৌ। পলাশের মুখে কথাটি শুনে মৌ ম্লান হাসে। তারপর ঠান্ডা স্বরে বলে, সরি পলাশ, আমার পক্ষে চাকরি ছাড়া সম্ভব নয়। সম্পর্কের শুরুতে আমি তোমাকে বলে দিয়েছিলাম আমি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব, বিয়ের পরও চাকরি করব। তুমি তখন সবটা মেনে আমার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলে। মৌয়ের কথা শুনে পলাশ নরম গলায় বলে, দেখো মৌ, আমার তোমার চাকরি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বাবা মা রাজি হবে না। আচ্ছা। কথাটি বলে মৌ উঠে দাঁড়ায়। এটা দেখে পলাশ বিরক্ত হয়ে বলে, আচ্ছা মানে? তুমি তোমার পছন্দের মেয়ে খুঁজে নাও, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। হ্যাঁ, মনেরটা না আমরা একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছি, তাই বলে যে একে অপরের স্বামী স্ত্রী হিসাবে যোগ্য হব তা নয়। সেজন্য তোমার অধিকার রয়েছে তোমার যোগ্য মেয়েকে খুঁজে নেওয়ার, তুমি সেটাই করো। আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আফসোস রয়েছে, তোমার সঙ্গে এতটা বছর থেকে সময় নষ্ট করলাম। ময়ের মুখ থেকে এই কথা শুনে পলাশ রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, তার মানে তুমি আমাকে ছাড়তে পারবে, কিন্তু চাকরি নয়? হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো না? পলাশের এই কথা শুনে মৌ যথেষ্ট স্বাভাবিক গলায় বলে, বাসি, তবে চাকরি ছেড়ে দিয়ে বিয়ে করতে হবে এই শর্তে রাজি নই। সবার সব ভালোবাসা পূর্ণতা পায় না, আমারটা তেমন হয়েই না হয় থাকবে। ময়ের স্বাভাবিক গলায় বলা কথাগুলো পলাশ নিতে পারে না। সে হতভম্ব হয়ে যায়। সে উত্তেজিত হয়ে বলে, মৌ প্লিজ এমন করো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমিও চাই না, তবে হ্যাঁ, আমাকে পেতে হলে তোমাকে আমার এই সত্তাটাকে মেনে নিতে হবে। তোমার জন্য আমি কোনো কিছু ত্যাগ করতে পারবো না। যারা চাকরি করে না সেসব মেয়েরা বুঝি ভালো নেই? এটা শুনে মৌ ম্লান হেসে বলে, আচ্ছা দেখো পলাশ, সবার চাহিদা একরকম নয়। এই জগতে আমি যেটাকে খুব নগণ্য ভাবি সেই জিনিসটা অন্য কারো কাছে খুবই মূল্যবান। যেসব মেয়েরা চাকরি করে না তারা যে ভালো নেই তা নয়, অবশ্যই ভালো আছে, সবাই তো খারাপ থাকবে না। আবার যারা চাকরি করে তাদের মাঝে যে কেউ খারাপ নেই তেমনটা নয়। একটু থেমে মৌ আবার বলে, প্রত্যেকটা মেয়ের কাছে স্বামী সংসার খুব মূল্যবান। কেউ কেউ একটা সংসারের জন্য নিজের সমস্তটা ত্যাগ করে দেয়। তোমার হয়তো তেমন ঘরোয়া মেয়ে প্রয়োজন, তবে আমি তেমন নই, আমি ত্যাগ করতে পারবো না। তার মানে এটা নয় যে তুমি ভালো ঘরোয়া মেয়ে পাবে না, তোমাকে আমাকেই বিয়ে করতে হবে এমনটা নয়। তুমি খোঁজো, দেখবে খুব ভালো মেয়ে পাবে, ঘরোয়া সাংসারিক। মৌ। পলাশ চিৎকার দিয়ে ওঠে। অতঃপর বলে, খুব বেশি বুঝছো তুমি মৌ, সামান্য কারণে আমাদের 3 বছরের সম্পর্ক নষ্ট করে দিচ্ছ। এটা ঠিক করছো না মৌ, তুমি এভাবে আমাকে ঠকাতে পারো না। সরি পলাশ, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি কাউকে ঠকাচ্ছি না। বিয়ের ক্ষেত্রে তুমি যেমন তোমার এবং তোমার পরিবারের চাহিদা বলছো, সেভাবেই আমিও আমার চাহিদা বলছি। আর যদি বলো ঠকানোর কথা, তবে সেটা তুমি করছো, তুমি আমাকে ঠকাচ্ছ। আমাদের সম্পর্কের শুরুতে আমি তোমাকে বলেছিলাম আমি চাকরি করতে চাই, স্বাবলম্বী হতে চাই, তুমি সবটা মেনে নিয়েছিলে, কিন্তু আজ উল্টো কথা বলছো। এখানে কে কাকে ঠকাচ্ছে? ময়ের মুখে এসব কথা শুনে পলাশ থেমে যায়। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না, কারণ মৌ ভুল নয়, সে সব সত্যি কথা বলছে। মৌ এবার শান্ত গলায় বলে, সব বাদ পলাশ, তুমি বাড়ি গিয়ে ভাবো, পরিবারের সঙ্গে আলোচনা করো। তোমার পক্ষে যদি একান্তই চাকরিজীবী মেয়ে বিয়ে করা সম্ভব না হয়, তবে নিজের পছন্দ অনুযায়ী মেয়ে খুঁজে নাও। আর যদি সম্ভব হয়, তবে অবশ্যই বিয়ের পর আমি চাকরি করব। এই শর্তটা মেনে আমার সাথে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে। বয়স তো কম হলো না, এই সময় এসে এত সামান্য কারণ আমাকে ছেড়ে দিয়ে তুমি আমার মতো কাউকে পাবে জীবনে? তোমার সংসারটা হবে বলে তোমার মনে হয়? পলাশের মুখে এই কথা শুনে মৌ ভেঙে পড়ে না। সে বিচলিত না হয়ে খুব শান্ত গলায় বলে, সরি, আমার তোমার মতো কাউকে প্রয়োজন নেই। আমার জীবনে যদি তোমার মতো কেউ আসেই, তবে আমি তোমাকে না করছি কেন? আমার জীবনে তাকে প্রয়োজন,
যে আমার বিষয়টা বুঝে মেনে নিবে। আর হ্যাঁ, সংসার হবে কি হবে না জানি না, তবে হলে অবশ্যই আমি সংসার জীবনে তাকেই জীবনসঙ্গী বানাবো যে আমার সত্যটা মেনে আমাকে ঘরে তুলবে। যতদিন এমন ছেলে না পাই ততদিন অবধি তাকে খুঁজতে থাকবো। ভাগ্যে সংসার থাকলে পেয়ে যাব, না থাকলে পাবো না। এখানে তো আমার হাত নেই, আমি শুধু চেষ্টা করতে পারি। তুমি বিষয়টা খুব জটিল করে ভাবছো মৌ। এটা শুনে মৌ মুচকি হাসি দেয়। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি একটু বেশি সহজ করে ভাবছো। এটা বলে মৌ চলে যায়। পলাশ তাকে থামায় না। সে বুঝতে পারছে মৌ তার সিদ্ধান্ত থেকে এক বিন্দু সরবে না। পলাশের পরিবারে এমন মেয়ে মেনে নিবে না। তার ওপর মা নেই, বাবা অন্য একজনকে বিয়ে করে আলাদা থাকছে। পলাশ মনে মনে বলে, তুমি আমাকে ছেড়ে বড় ভুল করেছো মৌ। তোমার মতো মেয়েকে কোনো পরিবারই মেনে নিবে না। সেখানে একটা কথা মানলেই আমি আমার পরিবারকে রাজি করাতে পারতাম। তুমি এমনটা করে ঠিক করলে না। তুমি এই সামান্য কারণে 3 বছরের সম্পর্ক শেষ করে দিলে। কাজলের কথা শুনে মৌ স্বাভাবিক গলায় বলে, আমি কিছু শেষ করিনি। আমি শুধু আমার সিদ্ধান্ত জানিয়েছি, যে সিদ্ধান্ত পলাশের পছন্দ হয়নি, তাই সে অন্যত্র পাত্রী দেখতে যাচ্ছে। তুমি তাকে বুঝিয়ে বলতে পারতে তুমি কেন চাকরি ছাড়তে চাও না। তাছাড়া এই যুগে অনেকেই তো চাকরি করছে। এখন এই কাজলকে থামিয়ে দিয়ে মৌ বলে, আমার বাবা এবং সৎ মা আলাদা বাসায় থাকছে, আমি আলাদা জায়গায় তোমার সঙ্গে থাকছি। বলতে গেলে আমি অনাথের মতো রয়েছি। এটা জেনেও তার পরিবার রাজি হয়েছে। পলাশের জন্য এটাই গর্বের। সেখানে আমি চাকরিটা ছাড়তে পারবো না কেন? আমার এত ত্রুটি তারা মেনে নিয়েছে, আর এখানেই সে আমার অযোগ্য। যেগুলো তারা আমার ত্রুটি হিসাবে দেখছে সেগুলো কিন্তু আমার ত্রুটি নয়। যারা শুরুতেই এত ত্রুটি দেখছে তারা সারা জীবন ত্রুটিই খুঁজে পাবে। একটু থেমে মৌ আবার বলে, আমি আমার মায়ের মতো মহান নই, যে সারা জীবন শ্বশুর বাড়িতে বাংলা সিনেমার শাবানার চরিত্রে অভিনয় করব। এটা আমার দ্বারা হবে না। তখন দেখা যাবে তাদের আমার ছোট থেকে ছোট কাজে ভুল ধরা থেকে সংসারে অশান্তি, সব মিলিয়ে আমি বিরক্ত হয়ে সম্পর্কের ইতি টানলাম। সেই সময় যদি আমার চাকরি না থাকে তাহলে আমি কোথায় যাব? তখন তো যাওয়ার জায়গা খুঁজে না পেয়ে বাধ্য হই শাবানা হতে হবে। সরি, আমি সেটা পারবো না। আমি এত ভালো নই। আমার মায়ের ভালো রূপটা দেখার পর থেকে আমার ভালো হওয়ার ইচ্ছেটা মরে গেছে। কারণ দিন শেষে আমার মাকে মানিয়ে আর মেনে নেওয়া নিয়েই জীবনটা দিতে হয়েছে। মরার আগে অবধি নিজের এক চিমটি শখ পূরণ করতে পারেনি। এটা বলতে ময়ের মুখটা মলিন হয়ে যায়। তার চোখে মুখে ফুটে ওঠে বিষণ্ণতা। তার স্মৃতিতে ভেসে ওঠে তার মায়ের করুণ মুখ। সে একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, গৃহিণীরা সংসারের বহু কাজ করে, তবুও দিন শেষে তাদের শুনতে হয়, তোমরা তো চাকরি করো না, তোমরা কিভাবে বুঝবে কত কাজ করতে হয়। অর্থাৎ তাদের কাজগুলো কাজ হিসেবে মূল্যায়ন হয় না। হ্যাঁ, মানছি অনেকে গৃহিণী হয়ে ভালো আছে, চাকরি না করেও সুখে আছে। তাদের স্বামীরা তাদের সেই সুখটা দিয়েছে, কিন্তু আমি তাদের দেখে বড় হইনি। আমি আমার মাকে দেখে বড় হয়েছি, যে সারা জীবন শুধু ত্যাগই করেছে, যার বিনিময়ে কেউ ভুলেও কখনো জানতে চায়নি তুমি সুখে আছো। বছরে একটা ঈদে 2টা শাড়ি, প্রতিদিন 3 বেলা খাবার দিলেই তো হয়, তাহলেই তো তারা সুখী। আমি আমার সেই মাকে দেখে বড় হয়েছি, তাই আমার কাছে সংসারটা এমনই। সেজন্য চাকরি ছেড়ে আমি বিয়ে করব না, সে যতই ভালোবাসার হোক না কেন। কাজল ময়ের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তার অনুভূতি। ময়ের স্থানে দাঁড়িয়ে তার সিদ্ধান্ত সঠিক, কিন্তু এত সহজ সব সম্পর্কের ইতি টানা। বিষয়টি বলতে মৌ বলে, সব সম্পর্কের ইতি টানা সহজ নয়। আমি তো ইতি টানছি না, ভালোবাসাটা থাকবে, মনের কোণে কোথাও না কোথাও থাকবে। তবে হ্যাঁ, এটার পূর্ণতা হচ্ছে না, এজন্য অবশ্য আফসোস থাকবে। তবে আমি বিশ্বাস করি পরবর্তীতে যে জীবনে আসবে সে আমার সব আফসোস দূর করে দিবে। একটু থেমে মৌ আবার বলে, যদি আমি সম্পর্কের পূর্ণতার কথা ভেবে জড়িয়েছিলাম,
এখন কোনো কারণে সেটা না হলে সবটা তো মেনে নিতেই হবে। এটা বলে মৌ গভীর ভাবনায় পড়ে যায়। তার স্মৃতিতে নিজের মায়ের করুণ মুখটা ভেসে ওঠে। সেটা মনে করে সে আপন মনে বলে, মা সহ্য করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, তখন সবাই বলতো, প্লিজ মানিয়ে নাও, তোমার শাশুড়ি বুড়ো মানুষ, বাঁচবে কতদিন, একটু কথা শোনালে শুনে নাও। দিন শেষে আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে দাদির আগে মারা গেল। তারপর অবশ্য আমার বাবা তার মায়ের সেবা করার জন্য, আমার দেখাশোনা করার জন্য আবার বিয়ে করেছেন। কিন্তু দাদি তার সঙ্গে খারাপটা করতে পারেনি। আমার বাবাও আমাকে মাকে যা দেয়নি সেই সব তাকে দিয়েছে। এখানে আমি তার দোষ দিব না। আমার সৎ মায়ও একটা সংসারে সাবানা হতে হতে ক্লান্ত হয়ে জীবন পার করে অবশেষে লাথি গুতা খেয়ে বিতাড়িত হওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেছেন। সে বুঝে গেছেন সাবানা হয়ে টিকে থাকা যায় না। টিকে থাকা গেলেও নিজেকে সুখী করা যায় না। তাই সে বাবার থেকে তার অধিকার বুঝিয়ে নিয়েছে। এখানে তার দোষ নেই। তবে আমি এখনো যখন বাড়ি যাই, বাবার সৎ মায়ের ঘনিষ্ঠতা কেন জানি মেনে নিতে পারি না। তাই তো বহুদিন হয়ে গেল বাসায় যাই না। বাবা ডাকে, কিন্তু আমার ইচ্ছে করে না। থাক না এসব কথা, যেসব কথা বললে কষ্ট বাড়বে সেসব নাই বা বললাম। কাজলের কথা শুনে মৌ উপহাসের হাসি দেয়। সে কিছুটা হেসেই বলে, পৃথিবীর কোন কষ্ট মায়ের মৃত্যুর চেয়ে বেশি হয়? হয় না। আমি আমার সেই মাকে মরতে দেখেছি। সেই কষ্টটা যখন সহ্য করে নিয়েছি, তখন এসব কিছুই নয়। তাই তো এত বছরের ভালোবাসা আমাকে কষ্ট দিতে পারছে না। এটা শুনে কাজল ভীষণ অসহায় চোখে তার দিকে তাকায়। তার বেশ অপরাধ বোধ হয়। দুজনে একই স্থানে চাকরি করার সুবাদে একই সঙ্গে থাকে। কাজলের বাসা অন্য শহরে। এখানে এসেই ময়ের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব। ময়ের তেমন কেউ না থাকায় সে সব কথাই কাজলের সঙ্গে শেয়ার করে। তবে কাজলের অপরাধবোধ হওয়ার কারণ ভিন্ন। ময়ের দুঃখের কথা শুনলে তার মনে পড়ে যায় সে ময়ের সামনেই তার বাবা মায়ের সঙ্গে কতটা আনন্দের সঙ্গে কথা বলে, মজা করে। এসব তো ময়ের নেই, তাই সে কষ্ট পায় হয়তো। সেটা ভেবেই কাজলের খারাপ লাগছে। কাজল এসে ময়ের পাশে বসে, তার কাঁধে হাত রাখে। মো কিছুটা কেঁপে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে কাজলকে জড়িয়ে ধরে, বুকের মধ্যে কান্না চেপে রেখে বলে, আমার সৎ মা আসার পর আমার দাদি তার ভুলটা বুঝতে পারে। তার মনে হয় আমার মা ভীষণ ভালো ছিল, অথচ আমার মা বেঁচে থাকাকালীন তার এসব মনে পড়েনি, একটু অনুশোচনা হয়নি। যাই হোক, মরার আগে তো বুঝেছে। তবে আজও আমার চোখে মায়ের সেই সব স্মৃতি মনে পড়ে। মা তলপেটে ব্যথা নিয়ে ঘরে সমস্ত কাজ করেছে। কাজ শেষে সামান্য একটু সময় শুয়ে থাকায় তাকে কত কথা শুনতে হয়েছে। আমার দাদি তো বলতো, ননির পুতুল, অল্পে ভেঙে পড়ে, কি এমন অসুস্থতা? বাবাও বলতো এসব কোন অসুখ। অতঃপর আমার মা তার সব ব্যথা লুকাতে শুরু করলেন। অভিমানে অসুস্থতাকে আড়াল করলেন। ধীরে ধীরে মরণ ব্যাধি বানিয়ে ফেললেন। এসব কথা মনে পড়লে পৃথিবীর সব দুঃখই দুঃখ মনে হয় না। আমার মা মৃত্যুর আগে নীরবে চোখের পানি ফেলতেন। তার সেই চোখের পানিতে কত কত কষ্ট লুকিয়ে যে রয়েছে সেটা আমি জানি, আমি বুঝি। এটা বলে মৌ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে, উচ্চ শব্দে কান্না করতে থাকে। কাজল তাকে সামলানোর চেষ্টা করে। সে খুব শান্ত গলায় বলে, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি মৌ, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। ভুল তো আমরা করি। আমাদের আবেগকে নিয়ন্ত্রণ না করে আমরা ভালোবাসার জন্য পাগল হয়ে যাই। অতঃপর ভালোবাসার মানুষ অবহেলা করে দূরে ঠেলে দিলে বাস্তবতা উপলব্ধি করতে পারি। সেখানে দাঁড়িয়ে তোমার সিদ্ধান্ত যথার্থ। তোমার কোনো ভুল নেই মৌ। মৌ ধীরে কান্নার শব্দ থামিয়ে দেয়। সে নিজের আবেগ আবারও নিয়ন্ত্রণ করতে ব্যস্ত হয়ে যায়। তার কান্নার মাঝে যে শুধু মায়ের কষ্টটা নয়, সেই সঙ্গে ভালোবাসা হারানোর যন্ত্রণাও রয়েছে। সেটা কাজল বুঝতে পারে। তাই তো ওই কথাটি বলল। মৌ এটা বুঝতে পেরে খুশি হয়। মানুষ যতই কঠিন হোক না কেন, এমন কিছু মুহূর্তে তার সত্যি অন্য কারো সান্ত্বনার প্রয়োজন পড়ে। কাজল ময়ের মাথাটা উপরে তুলে তার চোখের পানি মুছে দেয়। অতঃপর বলে, তোমার মা জীবনে আর যাই করুক না কেন, তোমাকে তিনি সঠিক শিক্ষায় বড় করেছেন। মৌ জবাব দেয় না।
সে শুধু তার মায়ের মুখটা কল্পনা করে। শেষ সময়ে তার মায়ের বলা কথাটি আজও তার কানে বাজে। সে বলেছিল, মা মরা মেয়েদের জীবনটা খুব কঠিন হয়। আমি চাইনি তোকে কখনো ছাড়তে মা, কিন্তু ভাগ্যের ওপর কারো হাত নেই। তবে হ্যাঁ, আমার মতো ভুল করিস না। আমার জীবনে যাই হয়ে যাক না কেন, দুঃখের কথা বলার জন্য অন্তত মায়ের কোলটা পেয়েছিলাম। তোর কিন্তু সেটা নেই। তোর মা তো তোর সঙ্গে থাকতে পারবে না। এটা শুনে মৌ তার মায়ের মুখে হাত দিত, কান্না করে বলতো, বারবার কেন একই কথা বলো? তুমি থাকবে না মানে? তুমি কোথায় যাবে? তুমি তো সারা জীবন আমার সঙ্গেই থাকবে। ময়ের আজও সেই কথাগুলো মনে পড়ে। তার মনে হয় তার কথাই সত্য। তার মা তার সঙ্গে আছে, সে দূরে যায়নি। যদি এটা নিছকই ময়ের অবচেতন মনের কল্পনা, ভ্রম, তবুও সে খুশি। থাকুক না জীবনে এমন কিছু ভ্রম, ক্ষতি নেই তো। পলাশ বিয়ের জন্য পাত্রী নির্বাচন করে মৌকে ফোন দেয়। সে মৌকে উদ্দেশ্য করে বলে, এখনো সময় আছে মৌ, আমি তোমায় ভালোবাসি। আমি চাই না আমার জীবনে অন্য কেউ আসুক। তোমাকে শুধু চাকরিটা ছাড়তে হবে, আর তো কিছু না। তোমার মাসিক যত হাত খরচ সব আমি দিব। তোমার সব শখ পূরণ করব। প্লিজ রাজি হয়ে যাও। যদি আমাকে এতটাই চাইতে, তবে বিয়ের জন্য পাত্রী ঠিক করে ফেলে নির্লজ্জের মতো ফোন দিয়ে এসব বলতে পারতে না। মৌয়ের কঠিন গলার কথাটি শুনে পলাশ রেগে যায়। সে চিৎকার দিয়ে বলে, মৌ, ভুল বললাম। তুমি যেমন ভাবছো আমি খুবই সামান্য বিষয়ে তোমাকে ছাড়ছি, তেমন আমারও মনে হয় তুমিও খুবই সামান্য বিষয় নিয়ে আমাকে বাদ দিয়ে অন্য মেয়ে বিয়ে করছো। তুমি চাইলে এই বিষয়টা অ্যাডজাস্ট করতে পারতে। আমি তো রাজি, আমার বাবা মা রাজি নয়। এটা শুনে মৌ হাসে। সে হাসি মুখে বলে, প্রেম করার সময় বাবা মায়ের অনুমতি নেওয়ার কথা মনে ছিল না? তখন অনুমতি নিলে এই সমস্যা হতো না। যাই হোক, কোনো অভিযোগ নেই। নতুন জীবনে সুখী হও। ভুল করছো মৌ, আমাকে ফিরিয়ে না দিলে অন্তত তোমার একটা সংসার হতো। ফিরিয়ে দিয়ে তুমি তোমার স্বপ্নের সংসারটা হারাচ্ছ। কারণ এই সমাজে তোমার মতো যারা চাকরি করে, স্বামীকে নিজের পায়ের তলায় রাখতে চায়, সেই মেয়ের সংসার হয় না, তোমারও সংসার হবে না। এটা শুনে মৌ কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে খুব স্বাভাবিক গলায় বলে, মেয়েরা চাকরি করলেই যে স্বামীকে মূল্য দিবে না, এই ভাবনাটা ভাবছো বলে আজ আমাদের পথ আলাদা হচ্ছে। দেখো, এই সমাজে সব নারী পুরুষ সমান নয়। সবাই ভালো নয়। খারাপ ছেলেও আছে, মেয়েও আছে। তাই বলে খারাপটা ভেবে সবসময় সিদ্ধান্ত নিব, এমনটা করা উচিত নয়। যাই হোক, তোমার কথা শুনে এবার মনে হচ্ছে আমি অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এবার তুমি আমার কথায় রাজি হলেও আমি তোমায় বিয়ে করব না পলাশ। কারণ আমাদের পথ এক হওয়ার নয়। আমি বলছি না তুমি খারাপ, আমি শুধু এটাই বলছি তুমি আমার যোগ্যতার নও, যেমন আমি তোমার যোগ্যতার নেই। একটু থেমে মৌ আবার বলে, আর কখনো যোগাযোগ করো না। সেই সঙ্গে আমার সংসার হলে অবশ্যই আমি তোমাকে জানিয়ে দিব। আমাকে নিয়ে ভাবতে হবে না। ময়ের সংসার হোক বা না হোক, তোমারটা যেন হয়। তুমি সুখী সংসার সাজাও, এটাই চাই। ভালো থাকবে। এটা বলে মৌ ফোনটা কাটে। সে জানে সমাজের অধিকাংশ মানুষের কাছে হয়তো তার পলাশকে ফিরিয়ে দেওয়াটা ভুল, তবে তার কাছে এটা ভুল নয়। পলাশ বিয়ের আগেই তাকে মনে করিয়ে দিচ্ছে তার মা নেই, সে একা মানুষ। বাবা যে আছে সে বিয়ে দিয়েই দায়িত্ব শেষ করবে। এমন মেয়েকে কেই বা বিয়ে করবে? বিয়ের আগে এত কথা উঠলে পরে আরো উঠবে। তাই ময়ের কাছে এটা ভুল নয়। সে যা করেছে তা সঠিক। তাতে নাই বা হলো তার সংসার গড়া। তবে হ্যাঁ, সংসার হলে সেটা অবশ্যই তেমন ছেলের সঙ্গে হবে যার সঙ্গে কাটালে মো হাসি মুখে বলতে পারবে এটা মোয়ের সংসার। 2 মাস কেটে যায়। ইতিমধ্যে পলাশের বিয়ে হয়ে যায়। এই খবর শোনার পর থেকে মো তার সঙ্গে কখনো যোগাযোগ করেনি। পলাশ যাতে যোগাযোগ না করতে পারে সেই ব্যবস্থা করেছে। যদিও কষ্ট তার হয়েছে, তবে সেটা সে প্রকাশ করেনি, কাউকে বুঝতে দেয়নি। স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। পলাশের বিয়ের দিন কাজল মৌকে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি নিজেকে এত স্বাভাবিক রাখছো কিভাবে?
কারো জন্য কারো জীবন থেমে যায় না। আমাদের দুজনের জীবনই তার নিজ গতিতে চলবে। এসবের মাঝে কষ্ট প্রকাশ করে নিজেকে দুর্বল করার মানে হয় না। যা ঘটে গেছে তা গেছে, সেটা তো পরিবর্তন করা সম্ভব নয়। তাই সবটা মেনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মৌ যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে কথাগুলো বলে। কাজল তার এতটা মনোবল দেখে সত্যি অবাক হয়, সেই সঙ্গে খুশিও হয়। সত্যিই তো, যা জীবনে ঘটে গেছে সেটা তো পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে শুধু শুধু নিজেকে দুর্বল প্রমাণ করে লাভ কি? এক্ষেত্রে কাজলের তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। কিশোরী বয়সে তার জীবনে প্রেম এসেছিল, তবে সেই প্রেম সফল হয়নি। তার প্রেমিক বিদেশ যাওয়ার পর অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে যায়। যেদিন তার প্রেমিক বলে, সরি কাজল, আমি তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু হয়ে গেছে, কাজল তার কথা মানতে পারে না। সে বিশ্বাস করে না। সে কান্নায় ভেঙে পড়ে। তার প্রেমিক তার সঙ্গে সব সম্পর্ক শেষ করে চলে যাচ্ছে, এটাই সে মেনে নিতে পারে না। নিজের আবেগ ধরে রাখতে না পেরে তার কাছে অনুরোধ করে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। সেদিনের পর বহু রাত জেগেছে কাজল। কান্না করে অজস্র সময় নষ্ট করেছে। বেহায়ার মতো তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন হাসি পায় কাজলের। আবেগের বশে নিজের মূল্যবান কতই না সময় নষ্ট করেছে। তার প্রেমিক তার কাছে কখনো ফিরে আসবে না জেনেও তার পিছনে ঘুরে নিজেকে শেষ করেছে। সেই স্থান থেকে উঠতে কাজলের বেশ সময় লেগেছে। আজ হাসি পেল, সেই দিনগুলো খুব কষ্টের ছিল। তবে সেদিন যদি কাজল মেনে নিতে পারত তার প্রেমিক তাকে ধোঁকা দিয়েছে, সে আর ফিরবে না, তাহলে হয়তো সামনে এগিয়ে আসা সহজ হতো। আজ অবশ্য কাজল খারাপ নেই। তার জীবনে নতুন একজন এসেছেও। তার সঙ্গে বিয়ে ঠিক। খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। তবে অতীতের কথা ভাবলে আজও তার বুক কাঁদে। কিভাবে নিজেকে সামলে এতটা এসেছে সেসব ভাবলে আফসোস হয়। সত্যি তো, কষ্ট প্রকাশ করে লাভ নেই। কাজল তো দুর্বলতা প্রকাশ করেছিল, বিনিময়ে অপর পাশের মানুষ সেটা সুযোগ নিয়েছে, সেটাকে মজা হিসাবে নিয়েছে। এসব ভেবে কাজল মৌকে জড়িয়ে ধরে। মৌ ম্লান হাসে। সময় কেটে যায়। মৌ তার স্মৃতিতে পলাশের অধ্যায়টা শেষ করে দেয়। এরই মাঝে তার বাবা ফোন দিয়ে অবশ্য বিয়ের বিষয়ে কথা বলে। মৌ তার বাবাকে পাত্র দেখতে বলে। অবশ্যই তার শর্ত মানবে এমন পাত্র। সেই সঙ্গে সে আগে কথা বলে সব পরিষ্কার করে নিবে। তার বাবা রাজি হয়। তার বাবা অবশ্য মায়ের মৃত্যুর পর থেকে তাকে কোনো বিষয়ে জোর করে না। এখানেও করবে না জানতো মৌ। পলাশের সঙ্গে সম্পর্ক থাকা এতদিন পাত্র দেখতে বারণ করেছিল। ইচ্ছে ছিল পলাশ তার পরিবারকে জানালে সেও তার পরিবারকে জানাবে। যেহেতু সেটা হচ্ছে না, বয়সও বেড়ে যাচ্ছে, সেহেতু এখন খোঁজা উচিত। ময়ের কথা অনুযায়ী তার বাবা এক লোকের মাধ্যমে একজন পাত্রের সন্ধান পায়। পাত্রপক্ষ এসে মৌকে দেখে যায়। তাদের অবশ্য পছন্দ হয়। তবে পাকা কথা বলার আগে মৌ ছেলের সঙ্গে আলাদা কথা বলার ইচ্ছা প্রকাশ করে। তেমন সুযোগই করে দেওয়া হয়। বাড়ির ছাদে মৌ এবং ছেলেটি গিয়ে বসে। সেখানে গিয়ে সজলই প্রথমে বলে, আপনার আমাকে ভালো লেগেছে? মৌ ছেলেটি অর্থাৎ সজলের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, একবার দেখায় ভালো লাগা হয় বুঝি? হয় না? আমার তো আপনাকে ভালো লেগেছে। এটা শুনে মৌ ম্লান হাসে। তারপর বলে, আচ্ছা, তো বিয়ের পর আপনি আমাকে চাকরি করতে দিবেন? হ্যাঁ, চাকরি করবেন না কেন? এত ভালো চাকরি ছেড়ে দিবেন? আমার এসবে অসুবিধা নেই। ময়ের কথাটি ভালো লাগে, তবে পরক্ষণে সজল যা বলে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সজল বলে, বউ চাকরি করলে ভালো তো, মাথার ওপর বাড়তি চাপ পড়ে না, সংসার চালানো সহজ হয়ে যায়। সংসার সামলে বউ চাকরি করতে পারলে অসুবিধা কোথায় আর? চাকরি করে তো টাকা স্বামীর হাতেই তুলে দিবে। আচ্ছা, আর যদি তুলে না দেয়? ময়ের এই কথা শুনে সজল অবাক হয়। সে বিস্ময় নিয়ে বলে, মানে? আপনি টাকা তুলে দিবেন না? টাকা দিয়ে আপনি কি করবেন? মেয়ে মানুষের এত টাকা লাগে নাকি? কেন, মেয়েদের খরচ নেই বুঝি? ময়ের এই কথায় সজল ভাবহীনভাবে জবাব দেয়, মেয়েদের আবার খরচ কিসের?
বছরে 2টো জামা আর 3 বেলা খাবার, এটা তো আমিই দিব। এছাড়া তো তেমন খরচ নেই। হ্যাঁ, যাতায়াত ভাড়া, যেহেতু চাকরি করেন লাগবে, কিন্তু আর তো কিছু নেই। আমাদের মতো তো বন্ধু বান্ধব নেই যে দোকানে গিয়ে বসলেই 500-1000 টাকা চলে যাবে। আচ্ছা, আপনি আসতে পারেন। ময়ের কথা বুঝতে পারে না সজল। সে বোকার মতো তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। আমি বললাম, আপনি এবার আসতে পারেন। আমি আসলে আপনার মতো মানুষকে চাচ্ছিলাম না জীবনে। এই কথা শুনে সজল হতবাক হয়ে বলে, মানে? আমি ভুল বললাম কিছু? সব তো ঠিকই বললাম। তাহলে আপনি এমন করছেন কেন? না, আপনি ঠিক বলেননি। এটা বলে মৌ শান্ত চোখে সজলের দিকে তাকায়। সজল বুঝতে না পেরে তাকিয়ে থাকে। মৌ শান্ত গলায় বলে, স্ত্রী হিসাবে অবশ্যই আমার দায়িত্ব স্বামীর পাশে থাকা। তার সংসার, সরি, তার নয়, আমার সংসার। যেহেতু সেটা আমার সংসার, তাই সেটার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু তাই বলে এমন নয় যে আমি চাকরি করে বলে কোনো ছেলে সে টাকার আশায় আমাকে বিয়ে করবে। একজন পুরুষ মানুষের তার স্ত্রীর দায়িত্ব নেওয়া জরুরি। সেখানে দাঁড়িয়ে স্ত্রী চাকরি করে বলে সব দায়িত্ব শেষ, তার দায়িত্ব নেই, সেই টাকায় উল্টো সংসার ভালো চলবে, এই আশা করা ছেলে দায়িত্ববান হবে বলে আমার মনে হয় না। আমি আসলে দায়িত্বহীন ছেলে চাচ্ছি না জীবনে। এটাই কারণ আপনাকে পছন্দ না হওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এটা কেমন কথা হলো? আমি তো আপনার চাকরি করার বিপক্ষে নই। আপনার তাহলে সমস্যা কোথায়? স্ত্রী চাকরি করলে সে দায়িত্ব নিবে না? হ্যাঁ, অবশ্যই নিবে, কিন্তু সেটা নিজের ইচ্ছায়। বিয়ে করার আগে স্ত্রী সংসার টানবে বা তার টাকায় নিজের শতভাগ দাবি আছে ভেবে বসা ছেলের ইচ্ছায় নয়। আমি স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসি, তাই স্পষ্টভাবে বলছি। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনার আমাকে নয়, আমার চাকরিটাকে বেশি পছন্দ হয়েছে। এটা লোভ। যদি এটা লোভ না হতো তাহলে অবশ্যই আমি মেনে নিতাম। আশা করি বুঝেছেন। ময়ের কথা শুনে সজল প্রচন্ড রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, আপনি দেখছি নারীবাদী, মানে নিজের বেলায় 16 আনা, কিন্তু পরের বেলায় নেই। এই জন্যই মানুষ চাকরিজীবী মেয়েদের পছন্দ করে না। এরা এক একটা। থামুন, আপনার মুখ থেকে আমি আর একটা শব্দ শুনতে চাই না। আমি নারীবাদী হলে তাই, নিজের ভালোটা ভাবা যদি অন্যায় হয় তবে অন্যায় করছি। আমার এই অন্যায়টা যে মেনে নিতে পারবে আমি তাকেই বিয়ে করব। আপনার মতো কাউকে নয় যে আমার চিন্তাকে সম্মান জানাতে পারবে না, আমাকে সম্মান জানাতে পারবে না। এটা শুনে সজল আরো কিছু বলতে যাচ্ছিল, তবে মৌ বলার সুযোগ দেয় না। সে তাকে চলে যেতে বলে। ময়ের কঠিন গলায় বলা কথা শুনে সজল বের হয়ে যায়, তবে যাবার আগে বলে যায়, আপনার মতো উগ্র মেয়েদের কখনো বিয়ে হবে না। ঘরে আইবুড়ো হয়ে থাকতে হবে। জেনে শুনে তো কেউ বেশ্যা ঘরে তুলবে না। আপনার এখনের কথা শুনে আমি বুঝতে পারলাম আসলেই আমি সঠিক। আমি আপনাকে ঠিক চিনেছি, তাই রিজেক্ট করে ভুল করছি না। এটা বলে মৌ নিজে ছাদ থেকে নেমে যায়। সজল রাগে ফুঁসতে থাকে। এক কথায় বলা যায়, একটি মেয়ে সজলকে রিজেক্ট করেছে, এটা সে মেনে নিতে পারছে না। তার পুরুষত্বে লাগছে, যে বিষয়টা মৌ বুঝতে পারে। এভাবে সজলের মতো 3-4 জনের সঙ্গে দেখা হয় ময়ের। সবগুলো প্রস্তাব তার পক্ষ থেকে রিজেক্ট করা হয়। এসবে ময়ের বাবা বিরক্ত না হলেও তার সৎ মা বিরক্ত হয়। মেয়েদের এত যাচাই বাছাই কি? তার এসব পছন্দ হচ্ছে না। তবে এসবে মৌ গুরুত্ব দেয় না। সে তো এখানে থাকেই না। যখন পাত্রপক্ষের সঙ্গে দেখা হয় তখন নিজের ছুটির দিনে এসে দেখা করে। এসব দেখে অবশ্য সবাই বলতো, ময়ের কপালে স্বামী জুটবে না। এভাবে সামান্য কারণে যদি সব ছেলে রিজেক্ট করে, এমন খারাপ মেয়েকে কে বিয়ে করবে? মৌ তাদের সবার কথা স্পষ্টভাবে জবাব দিয়ে বলতো, আমার মতো খারাপ মেয়ের এসব খারাপ চিন্তায় যে সমর্থন জানাবে তার সঙ্গেই বিয়ে করবে। এসবে অবশ্য সবাই ভেবে নিয়েছিল এমন মানুষ নেই, কখনো আসবে না। ময়ের মনেও কোথাও গিয়ে দ্বিধা ছিল, তবে না, সবার কথা সত্য হয়নি। একদিন সবাইকে মিথ্যা করে দিয়ে ময়ের পছন্দের এক পাত্রের সঙ্গে তার দেখা হয়। পরন্ত বিকালে ছাদে বসে দুজন কথা বলছিল। শুরুতেই লোকটি, অর্থাৎ পিয়াস বলে, আমি আপনাকে আগেও দেখেছি, আমার আপনাকে আগে থেকেই পছন্দ।
শুনলাম আপনার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে, তাই প্রস্তাব নিয়ে চলে আসলাম। একটু থেমে আবার বলে, আমার যেহেতু আপনাকে পছন্দ, সেহেতু আমার কিছু জানার বা বলার নেই। তাই আপনি যা জানতে চান সেটা জিজ্ঞেস করুন, আমি জবাব দিচ্ছি। আচ্ছা। এটা বলে মৌ একে একে তার কিছু প্রশ্ন করে। পিয়া সব প্রশ্নের জবাবই খুব সুন্দর দিচ্ছিল। সবগুলো মৌয়ের পছন্দ হয়। তবুও সে বলে, আপনাকে আমার পছন্দ হয়নি। কথাটা শুনে পিয়াসের মন খারাপ হয়ে যায়। সে কিছুটা সংকোচ নিয়ে বলে, আমি কম বেতনে চাকরি করে বলেই বুঝি আপনার এই সিদ্ধান্ত। যদি আমি জানতাম আমাকে আপনার পছন্দ হবে না। সামান্য ওষুধ কোম্পানির খুব ছোট পোস্টে চাকরি করি। আপনার মতো সুন্দর এবং শিক্ষিত স্বাবলম্বী মেয়ের পছন্দ না হওয়ারই কথা। এসব জেনেও আমি আসছিলাম, কারণ আপনাকে আমার ভালো লেগেছে। একটু থেমে আবার বলে, সরি, আমার এসব বলা উচিত হয়নি। আসলে মনের কথা জমিয়ে রাখতে পারলাম না, তাই বললাম। যাই হোক, এবার উঠি। এটা বলে পিয়াস উঠতে নিলে মৌ বলে, আপনার রাগ হচ্ছে না? রাগ কেন হবে? পিয়াস অবাক হয়ে প্রশ্ন করে। মৌ শান্ত গলায় বলে, একটি মেয়ে আপনাকে রিজেক্ট করলো, এটা রাগ হচ্ছে না? সরি, এখানে রাগ হওয়ার কি আছে? আপনি মেয়ে বলে আপনার নিজস্ব পছন্দ থাকতে পারে না? আমি একজনকে পছন্দ করেছি বলে যে তাকে আমাকে পছন্দ করতে হবে, এমন তো কথা নেই। উল্টো দিকের মানুষটি আমায় প্রত্যাখ্যান করতেই পারে। হ্যাঁ, একটু মন খারাপ হচ্ছে, সমস্যা নেই। ভবিষ্যৎ হয়তো আমার জন্য ভালো কিছু আছে, তাই এই সম্পর্ক এগিয়ে যাচ্ছে না। পিয়াসের মুখে এই কথা শুনে মৌ মুচকি হাসি দেয়। সে মুচকি হাসি দিয়ে পিয়াসের চোখের দিকে তাকিয়ে থাকে। পিয়াস তার হাসির অর্থ বুঝতে পারে না। আমারও আপনাকে ভালো লাগলো। আমরা বোধহয় কথা এগিয়ে নিয়ে যেতে পারি। ময়ের কথাটি শুনে পিয়াস খুশি হয়ে যায়। সে খুশি মনে ময়ের দিকে তাকায়। মৌ শান্ত গলায় বলে, তবে হ্যাঁ, অনেকে বিয়ের আগে অনেক কথাই বলে পা দেয়, কিন্তু বিয়ের পর রাখতে পারে না। আমি চাইবো আপনার কথাগুলো মিথ্যা না হোক। বিয়ের পর একজন পুরুষ মানুষের কাঁধে অনেক দায়িত্বের ভার থাকে, সেজন্য হয়তো সব দিক সামলানো সম্ভব হয় না। পিয়াস কথাটি বলে আরো কিছু বলতে নিলে মৌ বলে ওঠে, জানি, আমি আমার বাবাকে দেখেছি, কিন্তু হ্যাঁ, সে দুই দিক সামলাতে পারেনি, তাই আমার মায়ের দিকটা বাদ দিয়ে দিয়েছে। আমি সেটা চাই না। আমি চাই আমার জীবনে যে আসবে, সে অন্তত চেষ্টা করুক দুই দিক সমানভাবে সামলানোর। এতটুকু আশা নিশ্চয়ই জীবন সঙ্গীত থেকে করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। এটা বলে পিয়াস মাথা নাড়ায়। মৌ নিজ থেকে বলে, আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কয়েক মাস পূর্বে শেষ হয়ে গিয়েছে। এসব বলার প্রয়োজন নেই। সবার জীবনে অতীত থাকে। অতীত নিয়ে পড়ে না থাকাই ভালো। এটা শুনে মৌ মাথা নাড়িয়ে বলে, তবুও সবটা বলে নেওয়া ভালো। ভবিষ্যতে এটা নিয়ে যাতে সমস্যা না হয়। আপনি তাকে এখনো ভালোবাসেন? পিয়াসের এই প্রশ্ন শুনে মৌ থেমে যায়। তার মনে পড়ে যায় পলাশের কথা। শান্ত গলায় বলে, হয়তো। কিন্তু হ্যাঁ, বিয়ে খুব পবিত্র বন্ধন। যুগ যুগ ধরে পারিবারিকভাবে বিয়ে করে মানুষ গভীর প্রেমে পড়েছে। একে অপরকে ভালোবাসার চাদরে জড়িয়ে ধরেছে। এখানে হয়তো ভালোবাসাটা বিয়ে পড়ানোর পর অটোমেটিক জন্ম নেয়। তাই আমার মনে হয় এই বিয়ের পর আমার মনের ওই ভালোবাসাও চলে যাবে। তাছাড়া বিয়ের পর আমার স্বামী যাতে না ঠকে, সেটা আমি শতভাগ নিশ্চিত করব। এতটুকু আশ্বাস আমি দিতে পারি। আপনার কথাগুলো খুব সুন্দর মৌ। আমি জানি না আমি আপনার সব চাওয়া পূরণ করতে পারবো কিনা, তবে চেষ্টা করব। এটা শুনে মৌ পিয়াসের দিকে শান্ত চোখে তাকায়। অতঃপর শীতল কণ্ঠে বলে, সব চাওয়া পূরণ করতে হবে না। এই জগতে কারো সব চাওয়া পূরণ করা যায় না। তবে হ্যাঁ, চেষ্টাটাই করবেন, প্লিজ। একটু থেমে আবার বলে, মেয়ে মানুষকে খুশি করা খুব সহজ। আপনার ন্যূনতম চেষ্টা দেখলেই সব না পাওয়া যন্ত্রণা মুছে যাবে। জীবনে আক্ষেপ থাকবে না। একজন স্ত্রী তার স্বামীর থেকে বোধহয় আর বেশি কিছু চায় না। অনেকে হয়তো চায়, তারা ব্যতিক্রম। চেষ্টা করব। তবে একপাক্ষিক চেষ্টায় কিন্তু কোনো কিছু হয় না। জানি, একজন সারা জীবন চেষ্টা করে যাবে আর অন্যজন সেটায় মজা নিবে, এমন ভাবে হয় না আসলে।
দুজনের প্রতি দুজনের একই রকম গুরুত্ব থাকা জরুরি। পিয়াস মাথা নাড়ায়। মৌ যে খুব বুদ্ধিমতী সেটা সে বেশ ভালো বুঝতে পারে। মৌ ধীরে ধীরে জীবনের সব কথাই বলে, যে কথাগুলো বিয়ের আগে বলে নেওয়া উচিত। পিয়াসও তার কিছু কথা বলে। অবশেষে মৌ বলে, আমার মা নেই। এটা আমার দুর্বলতা নয়। আমি চাইবো আপনি এটাকে কখনো দুর্বলতা না ভাবুন। একই সংসারে অনেকগুলো বছর পার করলে একটু তর্ক বিতর্ক হবে। দোষ ভুল সবার থাকতে পারে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নেই। তবে সেই তর্কে কখনো এমন কোনো শব্দ না আসুক যে তোর তো মা নাই, তুই কিভাবে আদব কায়দা শিখবি, বা অন্য কিছু। অর্থাৎ এমন কোনো বাক্য চাই না যেটা দ্বারা বোঝাবে আমার মা নেই, এটা আমার দুর্বলতা। মাকে জড়িয়ে বলা কথায় আমার হৃদয় সহজে আঘাত করা যাবে, সেটা ভেবে কথা বলা যাবে না। একটু থেমে আবার বলে, রাগ হতেই পারে, তবে সেই রাগের একটা নির্দিষ্ট সীমা থাকা জরুরি। এটা আমার শর্ত নয়, আমার অনুরোধ। আমার জীবন সঙ্গী আমাকে এমন কোনো কথা বলবে না, এটাই আমি আশা রাখি। পিয়াস মাথা নাড়ায়। তারপর তারা দুজনে কথা শেষ করে। পিয়াসের পরিবার মৌকে আংটি পরিয়ে চলে যায়। এবার দুই পক্ষ বসে বিয়ের দিন ঠিক করবে। পিয়াসের পরিবার চলে যেতে মৌয়ের কাছে তার বাবা আসে। শান্ত গলায় বলে, এখন থেকে বিয়ে অবধি এখানে থাকা যায় না? এখান থেকে অফিসে যাও, যদি কোনো সমস্যা না হয় তোমার। এটা শুনে মৌ শান্ত গলায় বলে, আচ্ছা ভেবে দেখব। এটা বাবা হিসেবে অনুরোধ, আশা করি এতটুকু অনুরোধ রাখা যায়। বাবার এই কথা শুনে মৌ ম্লান হাসে। তার বাবা শান্ত গলায় বলে, আমার ওপর খুব অভিমান, তাই না? না, এটা বলে মৌ মুখ ঘুরিয়ে নেয়। তার বাবা মলিন গলায় বলে, আমি তোমার মাকে ভালোবাসতাম না এমন নয়, তাকে খুব ভালোবাসতাম। তবে হ্যাঁ, আমি আমার ভালোবাসাটা সেভাবে কখনো মানুষের সামনে প্রকাশ করতে পারিনি। জানি আপনার মতো যারা মাকে অন্ধের মতো ভালোবাসে, তাদের চোখে বউয়ের প্রতি ভালোবাসাটা প্রকাশ পায় না। মা এবং বউকে যেখানে একত্রে সামলানো উচিত ছিল বা খুশি করা উচিত ছিল, সেখানে ঝামেলা যাতে কম হয়, তাই মাকে খুশি করে বউকে কষ্ট দেওয়াটা আপনারা যথার্থ মনে করেন। বউ এবং মায়ের দ্বন্দ্বে দোষটা জারি থাক, বউকে চুপ করানো বা গায়ে হাত তুলে থামিয়ে দেওয়াটা সহজ, কারণ ওটা বউ, সে কখনো ছেড়ে যাবে না। কিংবা রাতে একান্তে বুঝিয়ে নেওয়া যাবে। মাকে তো সেটা করা যাবে না। মা জন্ম দিয়েছে, তার চোখে পানি দেখলে সহ্য হবে না। বাবা অবাক চোখে মৌয়ের দিকে তাকায়। মৌ শান্ত গলায় আবার বলে, মায়ের চোখে পানি দেখতে না চাওয়া ভুল নয়, সন্তান হিসেবে এই চাও যথার্থ, কিন্তু বউকে কাঁদিয়ে মায়ের মুখে হাসি ফোটানোটা অন্যায়। তাও যদি মেনেও নেই যা করেছেন বাধ্য হয়ে, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় একান্তে যেভাবে আমার মাকে বুঝিয়েছেন, মা বুড়ো মানুষ, ভুল করে মাফ করে দাও, সেভাবে কখনো মাকে বোঝাননি। মা ও ছোট মানুষ, সব ভুল ধরতে নেই। আলাদা করে মাকে চাইলে বোঝাতেই পারতেন। হ্যাঁ, একটু হয়তো বইয়ের গোলাম কথাটা শুনতে হতো। এই সামান্য কথাটা শুনলে খুব বেশি খারাপ হতো না। এটা বলে মৌ শান্ত চোখে তার বাবার দিকে তাকায়। বাবা মলিন মুখে তার দিকে তাকিয়ে আছে। মৌয়ের কথা মিথ্যা নয়। এসব এখন মৌয়ের বাবা ঠিক বোঝে, তবে সময়ের সময় বুঝতে পারেনি। তার স্মৃতিতে আজও ভেসে ওঠে তার প্রিয়তমা স্ত্রী যখন পেটের ব্যথায় রাতে ছটফট করেছে, ঘুমাতে পারছিল না। সেই সময় কাতরাতে কাতরাতে বলছিল, একটু গরম পানি করে নিয়ে আসবে, একটু গরম পানি ছ্যাঁক দিলে ভালো লাগতো। তখন তিনি এক বাক্যে বলেছিলেন, গরম পানি করব আমি? ছাড়ো তো, আমাকে এই কাজ করতে দেখলে মা কি ভাববে? ভাববে আমি তোমার চাকর। খুব লজ্জাজনক। একটু থেমে আবার বললেন, পেট ধরে বসে থাকো, ব্যথা কমে যাবে। এটা বলে দায় সারতেন। অথচ সেদিন তিনি চাইলেই পারতেন স্ত্রীর সেবা করতে। এসব দেখে মেয়েটা বড় হয়েছে বলেই আজ একরোখা, তবে তাতে তার দুঃখ নেই। সমাজ একরোখা বললেও এই জগতে তার মতো স্বামী যার কপালে জুটে, তাকে একরোখাই হতে হয়। নয়তো স্বামীর থেকে নিজের অধিকার বুঝে পাওয়া যায় না। এসব ভেবে মৌয়ের বাবা মৌয়ের মাথায় আলতো করে হাত দিয়ে বলে, তুই সুখী হ, এটাই আমার চাওয়া। আমি হয়তো খুব খারাপ মানুষ, তবে তোর খারাপ চাই না।
তুই তো আমারই সন্তান। মৌ মাথা নাড়ায়, কোনো জবাব দেয় না। তার বাবা আবারও বলে, তোর হয়তো খারাপ লাগে তোর নতুন মায়ের সঙ্গে আমার আহ্লাদিপনা দেখে। আসলে পুরুষ মানুষ থাকতে মূল্য দিতে জানে না। তোর মাকে মূল্য দিতে পারিনি বলেই তো তাকে দিচ্ছি। ভুল বুঝতে পেরে তাকে সুখী রাখার চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্য আফসোস হয়, খুব আফসোস হয়। তোর মা থাকতে তাকে এই সুখ দিতে পারিনি। যেটা তার প্রাপ্য ছিল সেটা অন্য কাউকে দিচ্ছি। কারো প্রাপ্যই কাউকে দিচ্ছেন না। নতুন মায়ের এটা প্রাপ্য। সে যেটা পাচ্ছে সেটা তার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, অন্য কারোর এই অধিকার ছিল, কিন্তু সেটা দেননি। তার মানে এটা নয় যে অন্য কেউ, অর্থাৎ আমার মায়ের সে অধিকার নতুন মাকে দিচ্ছেন। বরং আপনি তাকে সেটাই দিচ্ছেন যেটা সে স্ত্রী হিসাবে আপনার থেকে পায়। ময়ের এই কথা শুনে বাবা ম্লান হাসে। মেয়েটা বড্ড বুঝদার। দরজার পাশে দাঁড়িয়ে ময়ের এই কথাটা শুনে তার সৎ মাও খুশি হয়। মৌ মেয়েটা তাকে কখনো নতুন মা বা কিছু বলে সম্বোধন করেনি, তাকে কখনো মেনেই নিতে পারেনি। সেখানে আজ কথার ছলে হলো নতুন মা বলেছে। সেই সঙ্গে সে হিংসা করছে না তাকে। তার সৎ মা তার বাবার থেকে যে ভালোবাসা পায় সেটা পাওয়ার যোগ্য সে। এটা যে সে মানে, এটা শুনেই তার ভালো লাগে। এতদিন ভাবতো মৌ বুঝি তার এই সুখ সহ্য করতে পারে না, হিংসা করে। তার ধারণা ভুল বুঝতে পেরে মেয়েটার ওপর তার থাকা কিঞ্চিত রাগটা বিলীন হয়ে যায়। কেটে গেল বেশ কিছু সময়। মৌ তার বাবার কথা রাখেনি। এতদিন সে কাজলের সঙ্গেই ছিল। তবে বিয়ের বাকি 7 দিনের মতো সেই সময় সে কাজলকে বিদায় জানিয়ে বাড়ি আসে। বিদায়ের সময় অবশ্য কাজল খুব মন খারাপ করছিল। মৌ তার মন ভালো করার জন্য বলে, মন খারাপ করো না, আমার কথা যখনই মনে পড়বে তখনই ফোন করো। এবার তো তোমার বিয়ে হয়ে যাবে, চাকরি সংসার সব সামলে আমার সঙ্গে কথা বলার সময় তোমার হবে। কাজলের এই প্রশ্নে মৌ ম্লান হাসে। হাসি মুখে বলে, চেষ্টা করলে সব সম্ভব। তুমি আমার খুব ভালো একজন বন্ধু। তোমার সঙ্গে যতটা সময় আমি কাটিয়েছি এটা আমার জন্য খুব ভালো সময়। আমি এই সময়ের কথা অবশ্যই মনে রাখব। সেই সঙ্গে চেষ্টা করব সব সময় তোমার সঙ্গে যোগাযোগ করার। তাছাড়া সমস্যা কোথায়? আমরা তো একসঙ্গে একই অফিসে কাজ করি, আমাদের দেখা হয়েই যাবে। কাজল মাথা নাড়ায়। সে উপদেশের ভাষায় বলে, আমি জানি তোমার চিন্তাধারা সুন্দর, তবুও বলছি, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে, সেখানে কিছুটা নিজেকে মানিয়ে নিও। মেয়ে মানুষের শ্বশুর বাড়িতে গেলে একটু ভাঙতেই হয়, এটাই নিয়ম, এটাই সংসার ধর্ম। হ্যাঁ, আমি ভাঙবো না বা মানিয়ে নিব না এমন চিন্তা করি না। অবশ্যই মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু হ্যাঁ, মানিয়ে নেওয়া আর সারা জীবন নিজের প্রতি অন্যায় সহ্য করা এক নয়। আমি ততক্ষণ অবধি মানাবো যতক্ষণ অবধি অপর পাশের মানুষটি আমাকে তুচ্ছ মনে না করে। এটা বলে মৌ মুচকি হাসি দেয়। কাজলও হাসি দেয়। সে মৌকে জড়িয়ে ধরে। মৌ শান্ত গলায় বলে, আমার বিয়েতে অবশ্যই 2 দিন আগে আসবে। আমি তোমার অপেক্ষা করব কাজল। আমি অবশ্যই যাব, যাই হোক, খুশি থেকো। আমি তোমার জন্য সবসময় দোয়া করি। তুমি খুব ভালো থাকবে আশা করি। কাজলের কথায় মৌ মাথা নাড়ায়। তার সঙ্গে পিয়াসের এই কদিনে ভালোই আলাপ হয়েছে। পিয়াসের কথাবার্তা তাকে মোটেও খারাপ মানুষ মনে হয় না মৌয়ের। সেই ভরসায় মৌ বলে, অবশ্যই ভালো থাকবো। আশা করি জীবনে ভুল মানুষকে বেছে নেয়নি। কাজল মাথা নাড়ায়। মৌ তাকে বিদায় জানিয়ে বাড়িতে আসে। মৌ বাড়ি আসায় তার বাবা ভীষণ খুশি হয়। সে মৌয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। তবে মৌ তেমন গুরুত্ব দেয় না। মৌয়ের চোখে তার বাবা স্পষ্ট তার জন্য রাগ ঘৃণা দেখতে পায়। নিজের মেয়ের চোখে রাগ ঘৃণা দেখলেই তার মনে পড়ে যায় তার স্ত্রীকে সে কত কষ্ট দিয়েছে। আজ সে অনুশোচনার আগুনে পুড়ল, সঠিক সময়ে স্ত্রীর পাশে থাকতে পারেনি। এজন্য বলে, সময় থাকতে মূল্য দিতে হয়। তবুও সবকিছু ভুলে মৌয়ের বাবা মেয়ের কাছাকাছি থাকার চেষ্টা করে। যতটা সময় আছে মেয়েকে দেওয়ার চেষ্টা করে। মৌয়ের সৎ মাও তার সঙ্গে বেশ ভালো আচরণ করে। দেখতে দেখতে বিয়ের সময় ঘনিয়ে আসে। পিয়াস এবং মৌ দুজনই এই বিয়েতে খুশি। এতদিনের পরিচয়ে তাদের মনের কোণে খুব সুন্দর এক অনুভূতির জন্ম হয়েছে। তাই বিয়ে যত দ্রুত এগিয়ে আসছে ততই তাদের ভেতরে ভালো লাগা কাজ করছে।
বিয়ের আগের দিন রাতে মৌয়ের বাবা তার কাছে এসে তার পাশে বসে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাল থেকে তোমার নতুন জীবন শুরু। আশা করি তোমার এই জীবনটা খুব সুখের হবে। তবে হ্যাঁ, যদি কখনো মনে হয় তুমি ওখানে তোমার মায়ের মতো যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছ, তবে ওখানের মাটি কামড়ে পড়ে থেকো না। তুমি তৎক্ষণাৎ আমার কাছে চলে এসো। মনে রেখো, তোমার বাবা তোমার পাশে আছে। এতটা গভীরে না গিয়ে আপনি এই দোয়া করুন, আমি যাতে ওখানে ভালো থাকি, আমার সংসারটা সারা জীবন সুখে শান্তিতে এগিয়ে যাক, আমার স্বামী যেন আপনার মতো না হয়। ময়ের এই কথাটা তার বাবার জন্য শোনা কষ্টকর হলেও সে মানিয়ে নেয়। সে মেয়ের জন্য সেই দোয়াই করে। পৃথিবীর সব বাবাই চায় তার মেয়ে সুখী থাকুক, তার জীবনটা সুখে শান্তিতে ভরে উঠুক। সেদিন বেশ রাত অবধি বাবা মেয়ে গল্প করে। মৌ যদিও কম কথা বলছিল, তবে তার বাবার কথা শুনছিল। সে বাবাকে আজ আর কষ্ট দিল না, তাই মন দিয়ে তার গল্প শুনতে থাকে। তার বাবা তার জন্মের সময় ভীষণ খুশি হয়েছিল। প্রথম বাবা হওয়ার অনুভূতি অন্যরকম। ময়ের বাবা সেই গল্প করতে গিয়ে তার স্মৃতিতে ময়ের ছোটবেলা ভেসে ওঠে। সে আবেগে কান্না করে দেয়। মৌ তার বাবার ভালোবাসা দেখে অবাক হয় না। সে জানে তার বাবা তাকে ভীষণ ভালোবাসে। তার ভালোবাসা মিথ্যা নয়, সেও তার বাবাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তবে মেয়েদের একটা খুব কমন রোগ হলো, তার মা যার জন্য কষ্ট পায় সে তাদের দেখতে পারে না। মনের কোথাও তার জন্য তার হৃদয়ে একটু হলেও চাপা রাগ জন্ম নেয়। তার বাবা যতই ভাবুক সে তাকে ঘৃণা করে, কিন্তু বিষয়টা তেমন নয়। সে তার বাবাকে ঘৃণা করে না, তবে মনের কোণে চাপা রাগ জন্মে রয়েছে। এসব ভেবে মৌ একটা দীর্ঘশ্বাস ফেলে। দেখতে দেখতে মৌয়ের বিয়ে হয়ে যায় পিয়াসের সঙ্গে। না, তাদের বিয়েতে আর কোনো বাধা পড়েনি। খুব সুন্দরভাবে বিবাহের কাজ সম্পন্ন হয়। বিয়ে শেষে সবাইকে বিদায় জানিয়ে মৌ শ্বশুর বাড়িতে পা রাখে। এখানে তাকে খুব সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়। অতঃপর সেই কাঙ্ক্ষিত রাতটি আসে, যে রাত নিয়ে কম বেশি সব ছেলে মেয়ে স্বপ্ন দেখে, খুব রঙিন স্বপ্ন। বাসর ঘরে বসে মৌ তার স্বপ্নের কথাই ভাবছিল। তার ইচ্ছা তার একটা সংসার হবে, যেই সংসারে তার সব ভুল ত্রুটি নিয়ে পিয়াস তাকে ভালোবাসবে, সেও পিয়াসকে একই রকম ভালোবাসবে। একে অপরের হাত ধরে দুজনে পূর্ণতা পাবে। মৌ ঘরে বসে এসব কথা ভাবছিল। সেই সময় দরজা খুলে পিয়াস ঘরে আসে। সে দরজা বন্ধ করে মৌয়ের কাছে আসতে মৌ কেঁপে ওঠে। পরক্ষণে সে নিজেকে সামলে নেয়। সে পিয়াসের দিকে তাকায়। বাসর ঘরে পিয়াসের প্রথম কথা ছিল, আজকের এই বিশেষ দিনে তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে? আছে, মৌ শান্ত গলায় জবাব দেয়। পিয়াস তার চাওয়ার কথা জানতে চায়। মৌ সুন্দরভাবে বলে, একজোড়া বিশ্বস্ত হাত, যে হাতগুলো আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ধরতে পারবো, যে হাতে হাত রেখে আমার কখনো মনে হবে না আমি ভুল করেছি। আপনার কাছে আমার এটাই চাওয়া। এই পৃথিবীতে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আমার মতো মেয়েদের ভুল হয়তো বেশি থাকে, একরোখা, জেদি যে। আপনি তো আমার সম্পর্কে জেনেই আমাকে বিয়ে করেছেন, তাই আমি চাইবো আপনি আমার ভুল শুধরে দিবেন। তবে ভুল না শুধরে তার শাস্তি ঘোষণা করবেন না, প্লিজ। আমি এটাই চাই। একটু থেমে আবার বলে, সংসার জীবনে প্রতিটি মেয়েই চায় সারা জীবন কাটাতে। কেউ সংসার ভেঙে চলে যেতে চায় না, আমিও চাই না। তাই আমি চাই আপনি আমার ভুল ধরিয়ে না দিয়ে সম্পর্কের রীতি টানবেন না, প্লিজ। সুযোগ সবারই পাওয়া উচিত। আর হ্যাঁ, আমি আপনার স্ত্রী। আশা করি স্ত্রী শব্দের অর্থ আপনি জানেন। আমি চাইবো আমার স্বামী আমাকে স্ত্রী হওয়ার সেই সম্মানটা দিক, যেটা আমার প্রাপ্য। পিয়াস মুগ্ধ চোখে ময়ের দিকে তাকায়। ময়ের কথাগুলো সব সময় তার ভালো লাগে, খুব ভালো লাগে। সে তৎক্ষণাৎ কথা দেয়, আমি অবশ্যই তোমার সম্মান রাখবো মৌ। তুমি আমার স্ত্রী, তোমাকে যথাযথ সম্মান দেওয়া আমার দায়িত্ব। আমি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমারও একই কথা, আমার ভুল হতে পারে, তুমি আমার ভুলটা শুধরে দিও। মৌ মাথা নাড়ায়। পিয়াস তার ডান হাতটি ধরে। মৌ কিছুটা লজ্জা পায়। পিয়াস মিষ্টি করে বলে, আমি তোমার কাছে কিছু চাইতে পারি? হ্যাঁ। মৌ সম্মতি দিলে পিয়াস খুশি মনে বলে, আপনি ডাকলে পর পর মনে হয়, তুমি করে ডাকো।
আচ্ছা, এবার বলো আজ সারাদিন কেমন কাটলো? মৌ এক কথায় তুমিতে চলে আসায় পিয়াস অবাক হয়। সে কিছুটা মজা করে বলে, কোথায় ভাবলাম তুমি লজ্জা পেয়ে বলবে। না, আমার তুমি বলতে লজ্জা করে। সেটা না করে এক কথায় বলে দিলে। হ্যাঁ, কারণ তুমি আমাকে এভাবে দেখেই বিয়ে করেছো। এবার আমি আমার সত্তা থেকে বেরিয়ে গেলে তোমার সাময়িক পছন্দ হলেও পরবর্তীতে বিরক্ত লাগবে, এটা আমার ধারণা। এত বুঝদার কিভাবে হলে? পিয়াসের এই প্রশ্নে মৌ ম্লান হাসে। অতঃপর দুজনে তাদের নিজেদের কিছু গল্প করে। গল্পের মাঝে কাছাকাছি আসে। এসবের মাঝে হঠাৎ মৌ বলে ওঠে, কথাটা মনে রেখো প্লিজ পিয়াস। আমাকে অসম্মান করতে মন চাইলে ঘরের মধ্যে করো, যাতে তুমি পরে ভুল বুঝে ক্ষমা চাইতে আসলে আমি ক্ষমা করতে পারি। অসম্মানটা লোকের সামনে করে আড়ালে ক্ষমা করতে এসো না। সংসার বাঁচাতে আমি মুখে ক্ষমা করলেও মন থেকে কিন্তু পারবো না। আমি তোমাকে আমার জীবনের সব গল্প বলেছি। আমি আমার মায়ের মতো হতে চাই না পিয়াস। সেই সঙ্গে সংসারটাও ছাড়তে চাই না। করতে চাই মন দিয়ে, নিজের সমস্ত দায়িত্ব পালন করতে চাই। তোমার পরিবার যেটা এখন আমারও পরিবার। এই পরিবারের প্রতি আমার যা দায়িত্ব আমি সব পালন করব। সবার সঙ্গে সেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব, যেখানে দ্বন্দ্ব নয়, ভালোবাসা থাকে। তবে একপাক্ষিক কিন্তু সারা জীবন করা যায় না, এটা মনে রেখো। মৌ এ পর্যায়ে পিয়াসকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার চোখে পানি দেখে পিয়াস তার কপালে চুমু দেয়। তাকে সামলানোর চেষ্টা করে। পিয়াস বুঝতে পারে এই মেয়েটা নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, সে তত শক্ত নয়। আর পাঁচটা মেয়ের মতোই সংসার সব, এটা সেও মানে। তবে মায়ের জীবনে যা দেখেছে তেমন জীবন কাটাতে চায় না সে। এই ভয়ে সে এখন কাঁদছে। সেরকম পরিস্থিতি হলে তাকে তার মায়ের মতো হতে হবে, নয়তো সংসার ত্যাগ করতে হবে। দুটোর একটাও চায় না। পিয়াস তার অনুভূতি বুঝতে পারে। মৌ কান্নারত কণ্ঠে বলে, একজন পুরুষ মানুষ চাইলে তার স্ত্রীকে রাজরানীও বানাতে পারে, আবার চাকরানিও। সবটা তোমার হাতে। আমি তোমাকে রাজরানী বানাবো মৌ। আমি তোমাকে রাজরানী বানাবো। এটা শুনে মৌ কান্না মাখা মুখে হাসি দেয়। তার হৃদয়ে অন্যরকম অনুভূতির জন্ম হয়। স্বামীর সামান্য কথায় যে নারী হৃদয় এত খুশি হয়, সেই স্বামী যদি তাকে সত্যি রাজরানীর মতো রাখে, তখন তার খুশি দেখে কে? সেই নারী তো কখনো কাঁদে না। একজন স্ত্রী তার স্বামীর কাছে এতটুকুই তো চাইতে পারে, যে তার স্বামী তার কান্নার নয়, তার মুখের হাসির কারণ হবে। এটা কি স্বামীর দায়িত্ব নয়? ময়ের সংসার জীবন শুরু হয়। নতুন নতুন সবই রঙিন লাগে। মাসখানেক স্বপ্নের মতো কাটলো ময়ের। তবে তার শাশুড়ির আচরণে মনে হয় সে তার চাকরি করা পছন্দ করছে না। যদিও সকালে ঘুম থেকে উঠে মৌ ঘরে সমস্ত কাজ করে দিয়ে যায়। দুপুরের কাজগুলো তার শাশুড়িকেই করতে হয়। তবে সেটার জন্য মৌ পিয়াসের সঙ্গে একজন রাখার কথা বলছিল, মানে কাজে সাহায্য করতে। তবে পিয়াস বারণ করে। তারা এত ধনী নয়, মধ্যবিত্ত পরিবার। এখানে এমনটা করা বেশ শৌখিন হয়ে যায়। মৌ তাই সকালে সব কাজ সেরে বিকালে এসেই বাকি কাজ করতে বসে। মাঝে যতটা তার শাশুড়ি করে, সেটা বাদে আর কোনো কাজে হাত দিতে দেয় না। বরং তার কাজের সময় সে শাশুড়িকে শুধু তার পাশে বসে গল্প করতে বলে। ময়ের এসব বিষয় তার ভালোই লাগে। শাশুড়ি বৌমার গল্পের মাঝে সম্পর্ক অনেকটা ভালো হয়ে ওঠে। তবুও কোথাও গিয়ে ময়ের চাকরি করা তার পছন্দ হচ্ছে না। এতদিন কথাগুলো পেটের মাঝে রাখলেও এবার রাখলো না তার শাশুড়ি। সে ময়ের সঙ্গে গল্প করার ফাঁকে বলে, আমাদের সবকিছু তো ভালোই যাচ্ছে। তুমি বউ মানুষ, চাকরিটা না করলে হয় না? এটা শুনে মৌ তার দিকে শান্ত চোখে তাকায়। সে নরম গলায় বলে, কেন মা? আমি তো চেষ্টা করছি চাকরির পাশাপাশি সংসারের সব দায়িত্ব পালন করার। আমার দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে বুঝি? না, তা নয়। আসলে বউ মানুষ, 10 জনে 10 কথা বলছে। বিষয়টা ভালো লাগছে না। শাশুড়ির মুখে এই কথা শুনে মৌ তার দিকে শান্ত চোখে তাকায়। ম্লান হেসে বলে, লোকের মন জুগিয়ে চলা যায় না মা। আপনি যত ভালোই কাজ করেন না কেন, লোকে কথা শোনাবি। এটা বন্ধ করা যায় না। তুমি বড্ড বেশি কথা বলো, কিছু বুঝতে চাও না। এই কথা শুনে মৌ চুপ করে যায়। সে কিছু বলে না। তার শাশুড়ি বলে,
আমাদের সময় এত লেখাপড়া, এত চাকরি বাকরি ছিল না। আমরা ভালো ছিলাম না, বেশ তো ছিলাম। আজকালকার মেয়ে ছেলেদের চাকরি ছাড়া চলে না, আরো নানান কথা বলে। তবে মৌ জবাব দেয় না, সে চুপচাপ শোনে। অতঃপর পিয়াস বাড়ি ফিরলে একা ঘরে মৌ শান্ত গলায় বলে, আমি বিয়ের পর চাকরি করব। এটা তো তোমরা জেনেই বিয়ের জন্য এগিয়ে এসেছ, তাই না? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন? পিয়াস মৌয়ের কাঁধে হাত রেখে বলে। মৌ স্বাভাবিক গলায় বলে, মা চাকরিটা পছন্দ করছে না। বিয়ের আগে তো এমন কথা ছিল না, তাহলে এখন অপছন্দ করার কারণ কি? আরে মায়ের কথা ছাড়ো তো, মা আগের যুগের তো, সে এসব পছন্দ করে না। কিন্তু সমস্যা নাই, আমি মাকে বলেছি তোমাকে পছন্দ, তুমি চাকরি করবে। মা আমার পছন্দ জেনেই তো তোমাকে বউ বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, এখন হয়তো স্বাভাবিকভাবে নিতে পারছে না, সমস্যা নাই তো, তুমি মাকে বলো কয়েক মাস যাক, তারপর ছেড়ে দিবে। এভাবে একটা বুঝ দিয়ে দাও। না। পিয়াসের কথা শুনে মৌ কিছুটা জোরেই বলল। পিয়াস অবাক হয়। মৌ আবার বলে, মিথ্যা বুঝ দিতে পারবো না, সরি পিয়াস। আমি তো কয়েক মাস পর চাকরি ছাড়বো না, তাহলে তাকে কেন মিথ্যা আশা দিব? সে এই আশা নিয়ে থাকবে যে আমি একটা সময় পর চাকরি ছেড়ে দিব। তারপর যখন দেখবে এটা হচ্ছে না, তখন তো তার রাগ দেখানো স্বাভাবিক, তার জোর করা স্বাভাবিক। কিন্তু আমি সেটা মানতে না পারলে হয়ে যাবে ঝগড়া, তারপর অশান্তি। একটা কথা শোনো পিয়াস, বড় বড় অশান্তি এরকম ছোট ছোট মিথ্যা বুঝ দিয়ে শুরু হয়। তাই এসব আমি পারবো না। একটু থেমে আবার বলে, ছেলেদের একটা মুখ্য সমস্যা কি জানো? এই যে ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে যায়, তারা এটাকে গুরুত্ব দেয় না, যেটা পরবর্তীতে বড় সমস্যার সৃষ্টি করে। সেজন্য সমস্যা ছোট হোক বা বড়, সেটা যথাসময়ে শেষ করা ভালো। আমি চাকরি করবো এটা জেনেই তুমি বিয়ে করেছো, এখন তোমার মা আমাকে বাধা দিতে পারে না। আর সেটা নিয়ে কথা বললে আমি বেশি কথা বলছি, এটা মনে হতে পারে না। দেখো, সে আমার শাশুড়ি, আমার দ্বিতীয় মা। হ্যাঁ, শাশুড়ি কখনো মায়ের জায়গা নিতে পারে না, বৌমাও মেয়ের জায়গা না। আমি নিতেও চাই না, তবে আমি তার কাছে বেয়াদবও হতে চাই না। আমি চাই আমি বেয়াদব, আমি খারাপ, সেটা আমার স্বামীই দেখুক, অন্য কেউ না। এজন্য অবশ্যই তোমাকে তোমার দেওয়া কথা রাখতে হবে। স্ত্রী হিসাবে যে সম্মান তোমার কাছে পাওয়ার, সেই সম্মান দিয়ে যে বিশ্বাস রেখেছি, সেই বিশ্বাস রাখা তোমার দায়িত্ব। স্ত্রীকে রাজরানী করতে তাকে এত এত জিনিস দিতে হয় না, যথাযথ সম্মান আর সঠিক দায়িত্ব পালন করলেই হয়। সেটা করার জন্য এমন ছোট ছোট সব সমস্যা শুরুতেই সমাধান করতে হবে। আশা করি আমার কথা তুমি বুঝেছ। এটা আমার বিশ্বাস। আমি যে বিশ্বাস নিয়ে তোমার হাত ধরেছি, এটা সেই বিশ্বাস। পিয়াসা এতক্ষণ ময়ের কথা শুনলো, খুব মনোযোগ সহকারে। এটা দেখে ময়ের ভালো লাগে। সব স্বামীদের খুব সাধারণ সমস্যা হলো, তারা বউকে গুরুত্ব না দিয়ে তাদের কথা মনোযোগ দিয়ে না শুনে ভাবে এটা রেডিও, এমনিই বাজবে, যাক বাজুক, আমি আমার কাজ করি। এভাবে এড়িয়ে যায়, মনোযোগ দেয় না। এটা খুব খারাপ। এখান থেকে দুজনার দূরত্ব তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে পিয়া সবসময় ময়ের কথা মনোযোগ দিয়ে শোনে। এটা খুব ভালো লাগে ময়ের। এখানে সে প্রমাণ পায় সে যে জীবনসঙ্গী বাছাই করেছে সেটা ভুল নয়, তার সিদ্ধান্ত সঠিক। পিয়া সব কথা বুঝে মোকে জড়িয়ে ধরে বলে, আমি মাকে বুঝিয়ে বলবো, এসব বিষয় নিয়ে যাতে আর কথা না বাড়ায়, সব মেনে নেয় যাতে। মো মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, তবে মাথায় রেখো, মা যাতে তোমার কোনো কথায় কোনোভাবে মনে না করে তুমি তার দিকটা না ভেবে বউয়ের দিক বেশি ভাবছো। মা এবং বউ দুজনেই তোমার দায়িত্ব। আলাদা সময় দুজনকে গুরুত্বপূর্ণ অনুভব করানো তোমার দায়িত্ব। আমি যেমন আমাকে গুরুত্বহীন ভাবা পছন্দ করব না, তেমন মাকেও না। এজন্য তোমাকে এত ভালো লাগে। এটা বলে পিয়াস ময়ের কপালে চুমু দেয়। পিয়াসের সত্যি ময়ের এই গুণগুলো খুব পছন্দের। অন্য সব মানুষ পছন্দ না করলেও সে করে, কারণ সে তার চিন্তাধারা বুঝতে পারে, যেটা সমাজের একই নিয়মে চলে আসা মানুষজন বোঝার ক্ষমতা রাখে না। তাই তো স্পষ্ট কথা বলা বা নিজের অধিকার বুঝে নিতে চাও মানুষদের দ্বারা শিক্ষিত হয়েও বেয়াদব বলে।
তার শিক্ষায় এতটুকু বোঝার ক্ষমতা থাকে না। অবশ্য দোষ তাদের নয়, সমাজ ব্যবস্থা এভাবে গড়ে উঠেছে। সেদিনের পর পিয়াস তার মাকে খুব সুন্দরভাবে বোঝায় বিষয়টা, যদিও সে আগে ঘরে বসে মোয়ের সঙ্গে আলোচনা করে নিয়েছিল কোন কথা বা কেমন ভাবে বললে মা সেটা নেগেটিভ না নিয়ে পজিটিভ নিবে। মৌ তার ভাবনা অনুযায়ী সমাধান দেয়। অতঃপর শাশুড়ি কখনো মৌকে আর চাকরি ছাড়ার কথা বলেনি। মৌ তার সাধ্যমতো সংসারের সব দায়িত্ব নেয়। এটা তার ঘর, এখানে সবটা তাকেই করতে হবে। এসব সে জানে, তার মাকে দেখেছে। শত অবহেলাও কখনো নিজের দায়িত্বকে বোঝা ভাবেনি, যেটা মৌ ভাবতে চায় না। এভাবে সুখে শান্তিতে মৌ এবং পিয়াসের সংসার এগিয়ে যায়। এখানে ভুল সবারই হয়, পিয়াসের, মৌয়ের, পিয়াসের মায়ের, বাবার, সবার। তবে সব ভুলগুলো খুব সুন্দরভাবে সবাই শুধরে নিয়েছে। সবার মন যখন ভালো থাকে, সেই সময়ে তার ভুলটা সুন্দর করে বুঝিয়ে দেয় অন্যরা, যাতে সে বুঝতে পারে, যার মাধ্যমে তাদের সম্পর্ক ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। সবার সঙ্গে সবার খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এরই মাঝে প্রতিবেশীর কথায় মৌয়ের শাশুড়ি আবারও একটু অন্য চিন্তায় মন দেয়। সবার কথা, বউ তার চাকরির বেতন ছেলের হাতে তুলে দেয়, কিন্তু তার জানা মতে দেয় না। এটা নিয়ে শাশুড়ি মা পিয়াসকে ঘরে ডেকে শান্ত গলায় বলে, এটা তো বৌমারই সংসার, তো তার বেতনটা এখানে দেওয়া উচিত নয় কি? আমাদের মধ্যবিত্ত সংসার, তোর একার টাকা টানতে তো ভীষণ কষ্ট হয়, তো বৌমাকে বল তার বেতনের টাকাটা তোকে দিতে। না মা, এটা ঠিক হবে না। একটা কথা ভেবে দেখো, আজ মৌ চাকরি না করলেও কিন্তু এই সংসারটা আমার চালাতে হতো। আমার একার টাকাই চলতো, যেভাবে চালাতাম সেভাবে। তো ও চাকরি করে বলে আমার সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে, এমনটা তো নয়। এটা ভাবা উচিতই নয়। তাছাড়া ও চাকরি করছে, এটা ওর টাকা, অবশ্যই ওর টাকা, ওখানে আমার অধিকার নেই। কিন্তু হ্যাঁ, এই সংসার ওর, ওর সংসারের ওই টাকায় অধিকার আছে, যেটা কিন্তু মৌ দেয়। মাস শেষে সংসার খরচ চালাতে যখন কষ্ট হয়, টাকা থাকে না পকেটে, তখন মৌ আমার আড়ালে আমার মানিব্যাগে তার টাকা ভরে রাখে। এটা গত কয়েক মাস ধরেই হচ্ছে। এর জন্য আমি এখন আর মাস শেষে ভয় থাকি না, চিন্তায় থাকি না বাকি দিনগুলো কিভাবে চলছে। আমার চিন্তা দূর করতে আমার বউ যেটা ভালোবেসে করছে, সেটাই কি যথেষ্ট নয়? যেটা ভালোবেসে পাওয়া যায়, সেটা জোর করে চেয়ে কেন হারাবো বলো? শুধু শুধু সংসারে অশান্তি করার মানে হয় না। তাছাড়া বাকি যে টাকা মৌ জমাচ্ছে, সেটাও কখনো না কখনো ও আমার এই সংসারই ঢালবে। এই জন্য অবশ্যই আমাদের ওকে বোঝাতে হবে, এটা ওর সংসার। ও এখানে শুধু বউ নয়, এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য। পুরো বাড়িটা যার নিজের। তুমি ওকে সেই সম্মানটা দাও, দেখবে তোমার ওকে নিয়ে কোনো আফসোস থাকবে না। পিয়াস কথা থামিয়ে মায়ের চোখের দিকে তাকায়। মা জবাব না দিয়ে চেয়ে আছে। অন্যদিকে পিয়াসকে ডাকতে এসে দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত কথা মৌ শুনেছে। পিয়াসের সব কথা শুনতে শুনতে হঠাৎ তার চোখ দিয়ে পানি চলে এসেছে। এটা অন্যরকম এক খুশির পানি। সে আনমনে বলে ওঠে, আমি পেরেছি। তার এই একটি শব্দের মাঝে অনেক কথা লুকিয়ে আছে। বিচক্ষণ মানুষ হলে অবশ্যই সব অজানা কথা বুঝে নিবে। মৌ সেখানে না দাঁড়িয়ে চলে যায়। এরপরও অবশ্য পিয়াস তার মাকে বোঝায়। তার মা বুঝতে পারে সবটা, যদিও তার শাশুড়ি মনে কিঞ্চিত দ্বিধা বা রাগ মৌয়ের প্রতি জন্মায়ও। হিংসাত্মক মন বলে তার ছেলে তার একার আর নেই। এভাবে সুখে দুঃখে 2টা বছর কাটিয়ে দেয় মৌ তার সংসারে। হ্যাঁ, এটা তারই সংসার। এরই মাঝে তার বন্ধু কাজলেরও তার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায়। তার সঙ্গে এখনো মৌয়ের ভীষণ ভালো সম্পর্ক রয়েছে। তবে এই 2 বছরে মৌ পিয়াসকে তার বাবার বাড়ি নিয়ে সেভাবে আদর যত্ন করাতে পারেনি। এখানে অবশ্য মৌ আগেই বলে নিয়েছিল তার মা নেই, তাই পিয়াস সেই জামাই আদরটা পাবে না। এসব জেনেই পিয়াস তাকে বিয়ে করেছে। এসব নিয়ে তার আফসোস নেই, কিন্তু মাঝে মাঝে মৌয়ের আফসোস হয়। তাই তো হুট করে 2 মাসে একবার তাকে সারপ্রাইজ দেয়। নিজে হাতে বাজার করে পিয়াসের পছন্দের সব রান্না করে। পিয়াস ও মৌয়ের এই আদর যত্ন সাদরে গ্রহণ করে।
সে সেদিন খুব তৃপ্তি করে খায়। এসবের মাঝে হঠাৎ শাশুড়ি মা অসুস্থ হয়ে যায়। মৌ এবং পিয়াস তাকে নিয়ে হাসপাতাল ছোটাছুটি করে। অনেক পরীক্ষার পর জানা যায় তার জরায়ুতে টিউমার হয়েছে, সেটা অপারেশন করতে হবে। অপারেশন মানে একটা ব্যয়বহুল খরচ। এখানে পিয়াস চিন্তিত হয়ে পড়ে। তার স্বল্প বেতনের চাকরি, সংসার খরচটাই হয় না, সেখানে টাকা জমানো বিলাসিতা। সে এখন এত টাকা পাবে কোথায়? ঠিক সেই সময় মৌ তার জমানো টাকা সমস্তটা বের করে পিয়াসের হাতে দেয়। পিয়াস অবাক হয়ে যায়, সেই সঙ্গে তার বাবা এবং বোনেরাও। তার বোনেরা তাদের স্বামীর কাছে অনুরোধ করে কিছু টাকা নিয়ে আসার চিন্তা করছিল, তবে তার প্রয়োজন হয় না। মৌয়ের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকায় অসুবিধা হয় না। তবে পিয়াস খুব অবাক হয়ে বলে, হাতের সব জমানো টাকা দিয়ে দিচ্ছ, পরে অসুবিধা হবে না? অসুবিধা কেন হবে? মানুষ টাকা জমায় কেন? যাতে যে সময় লাগবে সেই সময় পাওয়া যায়। তো এখন লাগছে, খরচ করব না, আর পরে তো আবার জমাবো, তাই পরে অসুবিধা কেন হবে? আমার মা অসুস্থ, তার সুস্থতা এখন বেশি জরুরি, সেটা আগে দেখা উচিত। তাছাড়া পুরো সংসারটা আমার, সেটার ভালোর জন্যই তো সব টাকা জমানো। এখানে সুবিধা অসুবিধা আসবেই বা কেন? মৌয়ের কথা শুনে পিয়াস মুচকি হাসে। সে জবাব দেয় না, মৌ কথা বাড়ায় না। সে বুঝে সমাজে তাদের মতো মেয়েদের সবাই শুধু স্বার্থপরই ভাবে। তারা ভাবে এরা নিজেদের জন্যই সব করে যায়, কিন্তু বিষয়টা এমন নয়। নিজের অধিকার বা পছন্দকে গুরুত্ব দেওয়ার অর্থ এটা নয় যে অন্যদের নিয়ে ভাবে না। এই ছোট কথাটি সমাজকে বোঝানো সম্ভব নয়। তবে হ্যাঁ, পিয়াসের পরিবার এটা বুঝেছে। তার মায়েরও 2 বছরে যত অভিযোগ ছিল মৌকে নিয়ে, সেটা এই ঘটনার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। অতঃপর তার অপারেশন হয়, সে সুস্থ হয়। মৌ নিজে অফিস ছুটি নিয়ে তার পাশে পড়ে থাকে। তার সমস্ত কাজ নিজে করে। যেখানে তার মেয়েরাও শ্বশুরবাড়ি থেকে এসে 2টো রাত পার করতে পারছিল না তার সঙ্গে, সেখানে মৌ অফিস বন্ধ নিয়ে পড়ে থাকে। এসবের পর মেয়েটাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। তারপরেই মৌয়ের সংসার আরো বেশি পূর্ণতা পায়। সেই পূর্ণতা নিয়েই কেটে যায় 5 বছর, অতঃপর 10 বছর। সংসারে নতুন সদস্য বাড়ে, দায়িত্ব বাড়ে, সব মিলিয়ে হাসি খুশি নিয়ে মৌয়ের সংসার খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। মৌ এই সংসারে খুব খুশি, কারণ এটা তার সংসার। এখানে তাকে এক মুহূর্তের জন্য মনে হয় না এখানে সে শুধুমাত্র কাজ করার জন্য এসেছে। কাজ করা, স্বামীর চাহিদা মেটানোই তার কাজ নয়। এখানে সে যেমন তার দায়িত্ব পালন করে, অন্যরাও করে। তাকে এখানে কেউ অসম্মান করার সুযোগ পায় না, সে সেই সুযোগ কাউকে দেয় না। তাই তো এটা তার সংসার। এই সংসারের বোঝা বা দাসী নয় সে। সে এই সংসারের গৃহিণী, যার দায়িত্ব কাজ করা, যেখানে কোনো দাসত্ব নেই। এই দায়িত্বের মাঝেই সবাই তার যথাযথ সম্মানটা দেয়। সমাজের যে মানুষগুলো বলছিল ময়ের মতো বেয়াদবের সংসার হয় না, তাদের বুড়া আঙুল দেখিয়ে যুগ যুগ ধরে মৌদের সংসার এগিয়ে যাক, এই কামনা করে ময়ের সংসারের যাত্রার সমাপ্তি করলাম। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।